মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন আমাদের চ্যানেলে চলছে এবং চলবে। আজকে এই সিরিজের পার্ট 1 তোমাদের যদি না দেখা থাকে তাহলে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে শুরু করছি 19 পাতার 4 নম্বরের অঙ্কগুলো। তো দেখো 4 নম্বরের 1 নম্বরের অঙ্কটি কি বলেছে। 4-এর 1 নম্বর অঙ্ক বলেছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে। তো তোমাদের এটা বুঝতে হবে, এখানে যেটা দেওয়া আছে 400 টাকা, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আসল, 2 বছর এটা সময়, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা বলে দিয়েছে, সুদের হার বের করতে বলেছে। তো আমি বেশি কিছু লিখছি না, তোমরা জানো অঙ্ক কিভাবে করতে হয়। তো কিছু ভাষা লিখতে হবে। এখানে আসল ব্যাকেটে পি, সেটা কি হবে 400 টাকা, সময় ব্যাকেটে এন, যেটা কিনা এখানে 2 বছর আছে। আমি বলে দিচ্ছি, তোমরা খুব সুন্দরভাবে লিখে নিও। তো এখানে আপনাদেরকে যেটা কাজে লাগবে, এ সমান 441 বলেছে। এ মানে এখানে সুদ আসল বা সবৃদ্ধি মূল, যেটাকে ইংরেজিতে অ্যামাউন্ট বলা হয়, ওই জন্য এ দিয়ে লেখা হয়। তো সবৃদ্ধি মূল 441 বলে দিয়েছে। তো সবৃদ্ধি মূলের যেটা সূত্র, কিছু বলা নেই, মানে বাৎসরিক ধরতে হবে, অর্থাৎ যেটা সুদের পর্ব 1 বছর অন্তর আমরা ধরে নিব। তাহলে সেক্ষেত্রে সূত্র হয় পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার এন। তোমাদের সবার জানা এই সূত্রটি, এটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। এবার এখানে পি এর জায়গায় হবে অবশ্যই 400 বলা আছে, এবং 1 প্লাস r/100 হলো, আর এন এর জায়গায় অবশ্যই 2 হবে, কারণ এখানে 2 বলা আছে। এবার দেখো বাঁ দিকে আমি 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 রাখলাম, আর ডান দিকে নিয়ে গেলাম 441, নিচে 400, 400 এদিকে গুনছে গেলে ভাগ হয়ে যাবে। তো দেখো 441 আমরা জানি 21-এর বর্গ, 420-এর বর্গ, অর্থাৎ এখানে 21/20 তার স্কোয়ার লেখা যেতে পারি। দেখো বোথ সাইডে স্কোয়ার আমি ক্যান্সেল আউট করতে পারি, তাহলে বাঁ দিকে পড়ে থাকলো 1 প্লাস r/100 সমান ডান দিকে হবে 21/20। তাহলে r/100 সমান কত হবে? r/100 সমান হবে 21/20 মাইনাস 1। তাহলে r/100 সমান কত হবে? এখানে 20 লসাগু হলো, ওপরে 1 হবে। তাহলে r সমান কত হবে? 100/20, অর্থাৎ 5%। আমাদের প্রথমটা 4-এর 1 উত্তর হবে 5%। দেখো 4-এর 2 কি বলেছে। 4-এর 2 বলেছে একটি ব্যবসায়ী 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায়ী মোট লাভের পরিমাণ কত? অংশীদারি কারবার থেকে অঙ্কটা দিয়েছে, খুবই সুন্দর অঙ্ক। দেখো আমরা কি জানি, মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়। তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি, কি ধরতে পারি, 4-এর 2 নম্বর অঙ্কটাতে আমরা ধরে নিব, ধরি প্রথম দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির লাভ যথাক্রমে। দেখো লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত একই হয়, আমাদের জানা। তাহলে যে মূলধনের অনুপাত দেওয়া আছে তার সাথে এক্স গুণ করে আমি লাভ ধরতে পারি, অর্থাৎ প্রথমটার হবে 3x, 8x, 5x, যেখানে x নট ইকুয়াল টু 0 একটি ধ্রুবক, অবশ্যই লিখতে হবে এটা একটা ধ্রুবক এক্সট্রা। এবার দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লেখা যায়, বলা হয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভ যদি বাদ দিই তাহলে হবে 60 টাকা। তাহলে দেখো এখানে 2x ইজিক্যাল টু 60 টাকা হলো, তাহলে x ইজিক্যাল টু 30 হলো। এবার দেখো চেয়েছে কি, প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। তো দেখো এখানে তো আমি ধরেছি প্রথম সরি প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির লাভ, তাহলে 30 দিয়ে যদি গুণ করি তাহলে তাদের লাভগুলো পেয়ে যাব। অতএব প্রথম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ সেটা হবে 3 × 30 মানে 90
দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? 8 ইন্টু 30, 240 টাকা, এবং তৃতীয় ব্যক্তির লাভ হবে 150 টাকা। অতএব মোট লাভ কত হবে? মোট লাভ এগুলো শূন্য, এগুলো সব কটার যোগফল হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 16 হচ্ছে এখানে 9 আর 5 14 আর 4 18, 8 আর থাকলো 1, এখানে 2 একে 3 একে 4, 480 টাকা হবে আমাদের মোট লাভ। দেখো এটা 480 টাকা মোট লাভ হবে। দেখো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 4-এর 3 নম্বর অঙ্কে বলেছে x² - x = k × 2x - 1 সমীকরণের 20 সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। দেখো 20 সমষ্টি শূন্য বলে দিয়েছে এবং সমীকরণ বলে দিয়েছে। 4-এর 3 নম্বর অঙ্ক, সমীকরণ বলে দিয়েছে। সমীকরণটা কি না, তো x² - x = k × 2x - 1। দেখো সমীকরণটা কিন্তু আদর্শ আকারে নেই। আদর্শ আকার যেটা আমরা জানি যে ax² + bx + c = 0। আদর্শ আকারে আগে নিয়ে আসবো, তারপর 20 সমষ্টি, 20 সমষ্টি শূন্য বলেছে, সেটার একটা সূত্র আছে -b/a = 0 হয়ে যাবে। তাহলে আদর্শ আকারে আনতে গেলে x² - x = 2kx - k, সব কটাকে বাঁ দিকে আনলে হবে x² - x - 2kx + k = 0। তাহলে x² মাইনাস কমন নিলে 1 + 2k x + k = 0। এখানে দেখো আদর্শ আকারে চলে এসছে। এবার প্রশ্নানুসারে, মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, প্রশ্নানুসারে বলেছে সমষ্টি শূন্য কার? 20 সমষ্টি। দেখো এখানে -b, মানে এখানে মাইনাস অফ মাইনাস এটা 1 + 2k বাই এ কিন্তু এখানে 1ই আছে। x² এর পাশে a হয়, x² পাশে কেউ নেই, মানে 1। -b/a = 0। তাহলে এখানে দেখো মাইনাসের পাশে প্লাস হয়ে গেল, 1 + 2k = 0। তাহলে অবশ্যই k সমান -½ হবে। k সমান -½ অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ABC 65°, DAC 40° হলে BCD এর মান নির্ণয় করো। অবশ্যই ছবিটা প্রথমে আঁকতে হবে। আমরা 4 নম্বর অঙ্ক করছি। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে বলেছে, কিন্তু এখানে এবিটা আগে ব্যাস বলে দিয়েছে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস, মানে এবির মধ্যে ও থাকবে, এবং এখানে বলে দিয়েছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে ধরাও সি নিলাম, এখানে ডি নিলাম, তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এবার দেখো প্রশ্নে বলেছে ABC 65°, ABC মানে এটা হচ্ছে 65°। আর একটা জিনিস বলে দিয়েছে DAC 40°, DSC মানে এটা যুক্ত করতে হবে AC কে, এটা হচ্ছে DSC 40°, এবং চেয়েছে কি BCD এর মান। দেখো BCD মানে এই পুরোটাই চেয়েছে, তো পুরোটা মধ্যে কি করে বেরোবে? প্রথমে আমরা কিন্তু ACB = 90° করতে পারি। কেন ACB 90°? দেখো AB টা তো ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, ACB টা অর্ধবৃত্তস্থ কোণ, এবং আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এটা 90° যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য বারবার কাশি হচ্ছে, তার জন্য দুঃখিত। দেখো অর্ধবৃত্তস্থ কোণ হয় এটা 90°। এবার দেখো এই যে বিটা 65°, তাহলে ডিটা কি হবে? অর্থাৎ DAC মানে ADC, ADC এই যে কোণটা, এটা হবে 180 - 65। কেন বলতো? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, সম্পূরক মানে যোগফল 180। তাহলে এটা কি করে পাবো? 180 থেকে 65 বাদ দিব, তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120, মানে 115° হচ্ছে।
এবার দেখো এটা 115, তাহলে এইটুকুটা কত হবে, অর্থাৎ এ সি ডি সেটা কত হবে 180 থেকে 115 প্লাস 40 ভাগ, দেখো এটা 40, এটা 115, এটা তো তিনটা ত্রিভুজের তিনটা কোণ মিলে তো 180, তাহলে এটা কি হবে 180 মাইনাস এখানে হয়ে যাচ্ছে 155। তো দেখো এখানে 5 দিলে 60 70 80 মানে 25 ডিগ্রি হচ্ছে, এটা 25 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি। তাহলে অতএব যেটা আমাদের চেয়েছিল কি বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি সেটা কি হবে 90 প্লাস 25, 90 আর 25 কত হয় 115 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, বিসিডি 115 ডিগ্রি। 5 নম্বর অঙ্ক বলেছে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এদের মধ্যে কোনটি বড়। দেখো এখানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, করণীয় অধ্যায়ের অঙ্ক। তো দেখো আমরা বর্গ না করলে কিন্তু বুঝতে পারবো না কোনটা বড়। দেখো এখানে আছে প্রথমে √5 প্লাস √3, তার বর্গ করছি, বর্গ করলে কি হবে দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে 5 হচ্ছে, এখানে 2√15 হচ্ছে, প্লাস এখানে 3 হচ্ছে, 5 আর 3 যোগ করে 8 প্লাস 2√15 হচ্ছে। এবার দেখো আর একটা যেটা আছে √6 প্লাস √2, √6 প্লাস √2 তার বর্গ করছি, তাহলে কি হচ্ছে √6 এর স্কোয়ার প্লাস 2√6 ইন্টু √2 প্লাস √2a স্কোয়ার। দেখো এটা 6 প্লাস 2√12 প্লাস 4, তাহলে দেখো এটা 2 হচ্ছে, এখানেও দেখো 8 প্লাস 2√12 হচ্ছে। আচ্ছা এর আগেও 8 এসছিল, এবারও 8 এসছে, কিন্তু এখানে 2√15 এসছিল, এখানে 2√12 এসছে। আমরা তো স্পষ্ট বলতে পারি যেহেতু 2√15টা বড় কার থেকে 2√12 থেকে, তাহলে অতএব কে বড় √5 প্লাস √3 বড়, এটা বড় হয়ে যাবে, √5 প্লাস √3টা বড় হয়ে যাবে। দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তো দেখো এই অঙ্কগুলো একটু ভাষা লিখতে হবে, তোমরা লিখে নিবে বাড়িতে, আমি কিন্তু স্পিডে বলে দিচ্ছি কারণ তোমরা অঙ্কগুলো অলরেডি করেছো। তো আমি জাস্ট বলে দিচ্ছি, ধরি চোঙ দুটির ব্যাসার্ধ R1 এবং R2, তোমরা পজ করে ভিডিওটা লিখে নিতে পারো। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ R1 এবং R2 এবং উচ্চতা H1 ও H2। এবার দেখো প্রদত্ত মানে দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, মানে H1:H2 দেওয়া আছে 1:2, দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। আচ্ছা এই অনুপাতকে বাই আকারে লেখা যায়, মানে H1/H2 সমান 1/2 লেখা যেতে পারে। আচ্ছা ব্যাসার্ধের অনুপাত তো চেয়েছে, মানে R1:R2 বের করতে হবে, কিন্তু যেটা বলা আছে কি বলা আছে দেখো, বলা আছে আয়তন সমান, কার চোঙ দুটির আয়তন সমান, এটা প্রশ্নানুসারে। আয়তনের সূত্র কি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, মানে প্রশ্নানুসারে আয়তনের সূত্র হচ্ছে চোঙের পাই r²h, তাহলে পাই r1²h1 সমান পাই r2²h2, যেহেতু আয়তন সমান বলেছে বোথ সাইডে পাই কেটে গেল, তাহলে r1²h1 সমান r2²h2। এবার দেখো সবকটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে r1² বাই r2² h1/h2 সমান 1 পড়ে থাকলো ডান দিকে। দেখো r1 বাই r2 তার স্কোয়ার, h1/h2টা কি 1/2, 1/2টা বাঁ দিকে নিয়ে যাব, তাহলে দেখো r1 বাই r2 তার স্কোয়ার সমান 2/1 হয়ে যাচ্ছে, 1/2 ডান দিকে যাচ্ছে তো 2/1 হয়ে যাচ্ছে উল্টে, তাহলে স্কোয়ারটা ওদিকে পাঠাবো, তাহলে r1/r2 সমান √2/1, অর্থাৎ √2/1, অর্থাৎ √2:1, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার।
দেখো 7 নম্বর অঙ্কটা ত্রিকোণমিতি থেকে দিয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান বের করতে বলেছে। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, 4-এর আমাদের 7 দাগের অঙ্কটা। দেখো খুব সুন্দর অঙ্ক বলেছে, যেটা প্রদত্ত, যেটা দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান কিন্তু 2 দেওয়া আছে। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, এখান থেকে আমরা ট্যান থিটার মান কট থিটার মান পেয়ে যাব। তারপর যেটা মান বের করতে দিয়েছি সেটা বের করবো। তো দেখো এখানে আমি ট্যান থিটাকে ট্যান থিটায় রাখলাম, আর কট থিটাকে লেখা যায় 1/tan থিটা। লেখা যায় কিনা? আমরা জানি ট্যান আর কট একে অপরের অনলক, অনলক হওয়া এখানে কট থিটাকে 1/tan থিটা লেখা যেতে পারে। তো বাঁ দিকটা ট্যান থিটা হবে, ট্যান থিটা হবে লসাগু, তাহলে এখানে হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা, এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা হয়ে যাচ্ছে। ট্যান থিটাটা ডান দিকে নিয়ে গেলে, আচ্ছা বাঁ দিকে সব কিছুকে নিয়ে আসলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইভাবে রাখা যেতে পারে। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? তাহলে ট্যান থিটা মাইনাস 1 তার স্কোয়ার। আর আমরা জানি কার বর্গ শূন্য হয়? শূন্যের বর্গ শূন্য হয়, এটার বর্গ শূন্য মানে এটাই শূন্য, অর্থাৎ ট্যান থিটা মাইনাস 1 সমান শূন্য। তাহলে ট্যান থিটা সমান 1, তাহলে কট থিটা সেটা কি হয় 1/tan থিটা, সেটা কিন্তু 1/1 সমান 1। ট্যান থিটা 1 পেলাম, কট থিটা 1 পেলাম। আমাদের চেয়েছিল কি? অতএব চেয়েছিল কিন্তু ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা। আচ্ছা পাওয়ারে যাই থাক না কেন, এক যেহেতু প্রত্যেকের মান, তাহলে একের পাওয়ার যাই হোক না কেন একই হবে। তাহলে 1 প্লাস 1 2 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই 6 নম্বর অঙ্কটা 2 অ্যান্সার হলো। 7 নম্বর অঙ্কটা 2 অ্যান্সার হলো। দেখো 8 নম্বর অঙ্ক। 4-এর 8 নম্বর অঙ্ক বলেছে এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর ওপর ডি ও ই এমন একটি বিন্দু যে ডি সমান্তরাল বিসি এবং এডি এবং বিডি এর অনুপাত 3/2 বলা আছে, তবে ডিই এবং বিসি এর মান নির্ণয় করতে বলেছে। ডিই বাই বিসি এই অনুপাতটার মান বের করতে বলেছে। দেখো ছবিটা আঁকি, খুব সুন্দর একটা অঙ্ক, জ্যামিতির অঙ্ক, এবং এটা একটা হচ্ছে সদৃশতা অধ্যায়ের অঙ্ক, তোমাদের 18 নম্বর অধ্যায় সেখানকার অঙ্ক। দেখো এবি এবং এসি বাহুর উপর ডি বিন্দু এটা, আর ধরো এটা ই বিন্দু। আমি মোটামুটিভাবে একটা একটা রাফ লেখচিত্র, খসড়া লেখচিত্র আঁকছি, মানে একটা চিত্র আঁকছি আর কি। তো মোটামুটিভাবে আঁকলেই হবে। দেখো এখানে বলে দেওয়া আছে যে ডি সমান্তরাল বিসি, মানে এটা সমান্তরাল। আচ্ছা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? আম, দেখো এইটা ত্রিভুজ এ ডি ই সদৃশ হবে কার সাথে? বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সির সাথে। আচ্ছা সদৃশ হলে কি হয়? অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। দেখো হুম এডি বাই এবি, পরের লাইনে লিখতে পারি এডি বাই এবি সমান এই বাই ইসি, এই বাই ইসি সমান ডিই বাই বিসি, এই অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। আচ্ছা দেখো প্রশ্নে কিন্তু বলা আছে, কি বলা আছে? এডি বাই বিডিটা বলা আছে 3/2 এবং ডি বাই বিসি মানে এটা বের করতে বলেছে, ডি বাই বিসি এটার মান চেয়েছে। আর দেখো যেটা বলা আছে এডি বাই বিডি, প্রদত্ত এডি বাই বিডি সমান কিন্তু 3/2 বলা আছে, 3/2, ঠিক আছে। দেখো আমি প্রথমে কি করব, এই যে এডি বাই বিডি আছে, এখান থেকে আমি একটা জিনিস বের করার চেষ্টা করব। এখানে এডি বাই এবিটা বের করার চেষ্টা করব, তাহলে তো এটা পেয়ে যাবো, সমান তো। তো কি করে পাবো? দেখো প্রথমে আমরা এক কাজ করি, উল্টে নিই দুই দিকে, তাহলে বিডি বাই এডি সমান হয়ে যাবে 2/3, উল্টে গেল বোথ সাইড। তারপরে দেখো বিডি বাই এডি +1 করলাম, এবার বাঁ দিকেও +1 করলাম, তো ডান দিকেও +1 করতে হবে। তাহলে বাঁ দিকে কি হচ্ছে? এডি লসাগু ওপরে বিডি প্লাস এডি হয়ে যাচ্ছে, আর ডান দিকে কি হচ্ছে? 3 লসাগু ওপরে 2 + 3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো
এই এডি আর বিডি যোগ করে কি হয়, এডি আর বিডি যোগ করে তো এবিটা হয়, তাহলে ওপরে হয়ে যাচ্ছে এবি, নিচে হয়ে যাচ্ছে এডি, সমানই হয়ে যাচ্ছে উপরে 5 নিচে 3। আবার বোথ সাইড উল্টে দিলে তো এটা পেয়ে যাবো এডি বাই এবি, তাহলে এডি বাই এবি সেটা কিনা হয়ে যাচ্ছে 3/5। আর আমরা জানি যেটা চেয়েছে ডি বাই বিসি সেটাও তো এডি বাই এবির সাথে সমান, তাহলে অতএব ডি বাই বিসি সমান 3/5, 3/5ই আমাদের অ্যান্সার হবে। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্ক বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত? তো দেখো আমরা এইভাবে করছি, একটু ছকের সাহায্যে একটু সুন্দরভাবে স্টাইল করে করছি। দেখো মূল ঘনক, মূল ঘনক এবং বলেছে পরিবর্তিত ঘনক, এখানে দুই রকমের কথা হচ্ছে, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনক। ওকে, তো ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের ক্ষেত্রে যেটা দরকার হয়, প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটি ধারের দৈর্ঘ্য। তাহলে একটি একটি ধারের ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য এবং এখানে কার অনুপাত চেয়েছে, আয়তনের, তাহলে আয়তন লিখলাম এখানে। ঠিক আছে, দেখো মূল ঘনকের একটি ধারের দৈর্ঘ্য এ ছিল, আর আয়তন কি হয়, ঘনকের আয়তন এ কিউব, এর ঘন। পরিবর্তিত ঘনকে কি হয়েছে, দেখো পরিবর্তিত ঘনকে কি হয়, 50% কমানো হয়েছে একটি ধারের দৈর্ঘ্য, তাই না, বাহুকে মানে একটি ধারের দৈর্ঘ্য 50% কমানো হয়েছে, তাহলে এ মাইনাস এ এর 50%, মানে 50/100। এবার কাটাকাটি করলে 5 একে 5, 5 2 10, তাহলে এখানে 2 লসাগু হচ্ছে, এখানে 2a মাইনাস এ মানে a/2 হয়েছে। 50% কমানো হলো মানে কি, অর্ধেক করা হলো, a/2 হয়ে গেল। এবার তখন আয়তন কি হবে, a/2 তার কিউব হয়ে যাবে, মানে a কিউব বাই 8 হয়ে যাবে। অতএব নির্ণেয় অনুপাত, অনুপাত মানে যেটা অনুপাত চেয়েছে আর কি, সেটা কি হবে, a কিউব অনুপাত a কিউব বাই 8, অর্থাৎ 1:1/8। আচ্ছা, অনুপাত এইভাবে রাখতে হয় না, নিচে যেটা লসাগু হচ্ছে, এখানে 1 আছে, নিচে এখানে 8 আছে, 8 হচ্ছে লসাগু, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8:1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক। দেখো 19 পাতা থেকে 20 পাতায় চলে গেছে অঙ্কটা। বলেছে যদি সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। দেখো যেটা বলা আছে প্রদত্ত সাইন, সাইন কিন্তু 2x মাইনাস 30 ডিগ্রি সমানই বলেছে কস 2y প্লাস 30 ডিগ্রি, কস 2y প্লাস 30 ডিগ্রি এটা বলা আছে, এবং এখান থেকে আমাকে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। ঠিক আছে, তো এই যে আমরা কখন যদি দেখতে পাই, ধরো সাইন অ্যালফা সমান কস বিটা, তোমরা এটা সূত্র হিসাবে ব্যবহার করতে পারো, যদিও এটা সূত্র তোমাদের বইয়ে নেই, কিন্তু সূত্র হিসাবে ব্যবহার করতে পারো। আসলে কনসেপ্টটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের কনসেপ্ট। সাইন এবং কস একে অপরের কিন্তু পূরক হয়, মানে ধরো কোনো জায়গায় সাইন আলফা সমান কস বিটা দেখতে পেলে, তাই তুমি পরের লাইনে যদি লিখে দাও অ্যালফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, কোনো ভুল হবে না, কারণ সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা যোগ করে কি হয়, থিটা থিটা কেটে 90 ডিগ্রি হয়, সেখান থেকে আসছে ব্যাপারটা। তাহলে এই যে এই দুটো কোণের সমষ্টি কি লিখতে পারি, 2x মাইনাস 30 ডিগ্রি প্লাস 2y প্লাস 30 ডিগ্রি সমান কিন্তু 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা 30 ডিগ্রি 30 ডিগ্রি কেটে যাচ্ছে, 2 কমন যাচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি আসছে, এক্স প্লাস ওয়াই সমান আসছে 45 ডিগ্রি, অবশ্যই 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এবার বোথ সাইডে ট্যান নিয়ে নাও, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ট্যান 45, যেটার মান চেয়েছিল ট্যান এক্স প্লাস ওয়াই এর মানই তো চেয়েছিল, সেটা ট্যান 45, আর ট্যান 45 মান সবাই জানি আমরা 1 হয়, তাহলে 1 হচ্ছে উত্তর। 11 নম্বর অঙ্ক করেছে একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের ওপর যে কোনো বিন্দু অ্যাঙ্গেল পি এ বি সমান 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পি বি এ সমান কত। দেখো এটা একটা ছবি আঁকতে হবে প্রথমে, অবশ্যই একটি বৃত্তের এ বি ব্যাস বলেছে,
দেখো 11 নম্বর অঙ্ক, 4-এর অঙ্ক আমরা করছি, সব 2 মার্কসের অঙ্ক এগুলো। দেখো বৃত্তের এবি ব্যাস বলেছে, তাহলে এখানে আমি ব্যাস লিখে নিলাম প্রথমে এবি। ওকে, বৃত্তটার এবি ব্যাস পি বৃত্তের উপর কোনো যে কোনো বিন্দু, তাহলে এটা পি বিন্দু একটা যে কোনো দিয়ে বলেছে। দেখো পি এ বি 30 ডিগ্রি, পি এ বি, পি এ যুক্ত করলাম, তাহলে এটা 30 ডিগ্রি বলা আছে। এবং পি বি এ সমান কত, পি বি এ, এই কোণটা চেয়েছে। খুবই 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 সহজ একটা অঙ্ক। দেখো কেন বলতো, এবি যেহেতু বৃত্তের ব্যাস বলেছে, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ পি বিটা, এ পি বিটা অবশ্যই 90 ডিগ্রি হবে, যেহেতু কি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার দরুন এটা 90 ডিগ্রি। আর ত্রিভুজের দুটো কোণ যদি জানা থাকে, তাহলে আরেকটা কোণ বের করতে যে পারা যায়। দেখো পি বি এ যেটা কিন্তু চেয়েছে, সেটা কি হবে, 180 ডিগ্রি থেকে 90 আর 30 যোগ করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 180 থেকে 90 আর 30 যোগ করে 120 হয়, তাই বাদ দিলে হয় 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমাদের অ্যান্সার। দেখো 12 নম্বর অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, গড়টা বলা আছে। যদি সামেশন এফ আই এক্স আই সমান 132 প্লাস 5K এবং সামেশন এফ আই সমান 20 হয়, তবে কে এর মান নির্ণয় করো। দেখো খুব ভালো একটা অঙ্ক, 4-এর 12 নম্বর অঙ্ক আজকে। দেখো করছি, অঙ্কটা কি বলেছে, গড়, গড় বলা আছে। আচ্ছা গড় মানে কি, এক্স বার দিয়ে আমরা গড় লিখি না, আর এক্স বারের সূত্রটা কি, এক্স বারের সূত্র যেটা কিনা যৌগিক গড় নির্ণয় করছি যদি ধরো প্রত্যক্ষ পদ্ধতিতে, তখন সূত্রটা হয় এটা, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, ভারযুক্ত গড় যেটা বলা হয়, বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। তো এইটা হচ্ছে সূত্র। এবার দেখো এগুলো বলা আছে, সবকিছু বলা আছে, ওটা 8.1 বলা আছে, তেমন সামেশন এফ আই এক্স আইটা বলা আছে। দেখো উপরেরটা 132 প্লাস 5K বলা আছে, ঠিক আছে। সামেশন এফ আইটাও বলা আছে, দেখো 20। তাহলে জাস্ট এটা বাকিটা হিসাব, হিসাব করেই খের মান চলে আসবে। দেখো 132 প্লাস 5K বাঁ দিকে থাকলো, 20টা গুণ হয়ে যাচ্ছে। এখানে দেখো এটাকে 16 দিলাম, 2 একে 2 আর 8 দুগুণী 16, 162.0, মানে দশমিকের পর 0 কোনো দাম নেই, 162 হলো। তাহলে 5K সমান 162 মাইনাস 132। আচ্ছা 162 থেকে 132 বাদ দিলে কি হয়, অবশ্যই এখানে 30 হবে। এবার কে এর মান চেয়েছে, তাহলে কে সমান কি হবে, 30/5, 5 6 30, মানে 6 হবে অ্যান্সার। তো দেখো 2 মার্কসের যেগুলো অঙ্ক ছিল 19-20 পাতায় 4-এর 12টি অঙ্ক সমাধান আমি করালাম। আজকে আর ক্লাসটি দীর্ঘায়িত করছি না, কারণ একটা ক্লাসে যদি অনেকগুলো অঙ্ক করা হয় তোমাদের বোরিং লাগবে ক্লাসটা। অবশ্যই আরও ক্লাস আসতে চলেছে এবিটি এর টেস্ট পেপারের। এবং তোমরা একটা কথা মাথায় রাখবে, যে এবিটি টেস্ট পেপার যদি তোমরা পুরোপুরি শেষ করতে পারো, তাহলে কিন্তু অঙ্কতে 90% মার্কস অবশ্যই পেতে পারো, পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এবিটি টেস্ট পেপার থেকে অনেক অঙ্কই কমন আসে। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আরও এবিটি টেস্ট পেপারের সমাধান আসতে চলেছে। তোমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করো ক্লাসটি, যাতে সবাই জানতে পারে, পাশে থাকবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।